ভারতের প্রত্যাঘাতে বেসামাল পাকিস্তানের 6 সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত। আমরা বারবার সকাল থেকে দেখাচ্ছি 6 সেনা ঘাঁটি, একেবারে 6 সেনা ঘাঁটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখাবো। টার্গেট চিহ্নিত করে করে মিসাইল ও বিমান হানা, পাক রাডার সিস্টেম ও সেনা লঞ্চপ্যাড ধ্বংস। শরকট রাফিকি, নূর খান এয়ারবেস, মুরিদ এয়ারবেস, সুক্কুর এয়ারবেস, সারগোধা এয়ারবেস, পলিটিক্যাল ম্যাপ সহ দেখাবো। এই এয়ারবেস গুলো ধ্বংস করে দেওয়া, মানে একেবারে আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে। আমরা কিন্তু সাধারণ মানুষের উপর হামলা করি না। আবার চলে যাব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, যে প্রশ্নটা আগে করেছিলাম সেটা হচ্ছে যে বারবার আমরা দেখছি এবার একটা মানে চক্রান্ত হচ্ছে যে মন্দির, গির্জা, গুরুদুয়ারায় আক্রমণ, সাধারণ নিরীহ মানুষকে হত্যা। আজকে 3 জন মারা গেছেন প্রশাসনিক অধিকর্তা সহ। এরপরে কি আজকের এই যে মিটিং এবং তার সঙ্গে আইবি প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রীর মিটিং, আপনি কিভাবে দেখছেন? আরো বড় প্রত্যাঘাত? দেখো, যে ইনসিডেন্টগুলো হয়েছে তাতে যে নিরীহ লোক শুধু মারা যায়নি, আমাদের অনেকগুলো রিলিজিয়াস এস্টাবলিশমেন্ট আছে, যেমনি সেগুলো অ্যাটাক হয়েছে। তো ভারতের কিন্তু একই মত, যে কোনো রিলিজিয়াস কিংবা সিভিল এস্টাবলিশমেন্টে যদি পাকিস্তান আঘাত করে, আমরা কিন্তু অতটাই পরিমাণে এসকেলেশন ম্যাট্রিক্স উগিয়ে দেবো। ইফ ইউ মেস উইথ আস, উই উইল মেস উইথ ইউ। অ্যান্ড আমরা যখন প্রত্যাঘাতটা করবো, সেটা বড়সড় একটা প্রত্যাঘাত হবে। এই যে বারবার প্রত্যেক রাত্রির বেলা ওরা এতগুলো ড্রোন ছাড়ছে, মিসাইল ছাড়ছে এবং ব্যালিস্টিক মিসাইলও আজকে ছেড়েছে, এইটার জন্য যে আমরা কিন্তু উই উইল গিভ অ্যাডিকুয়েট রিপ্লাই। আমার মতে আমাদের পাকিস্তানের ওয়ার মেশিনারি যেখানে যেখানে আছে, ওদের যেখানে এয়ারফিল্ডসগুলো আছে, অলরেডি আমরা 3টে জায়গায় আঘাত করেছি। তাছাড়া ওদের যে মিলিটারি হেডকোয়ার্টার্স এবং ওদের যে কনক এরিয়াস আছে, সেইগুলোতে আমাদের আমার মনে সেগুলো অ্যাটাক করা উচিত এবং এমনভাবে অ্যাটাক করা উচিত যারা আবার সক্রিয় না হতে পারে। এই যে নেগোসিয়েশন টেবিলের কথা হচ্ছে, এই যে কথা হচ্ছে যে দুজনে মিলে এখন কথাবার্তা বলে ডিএসকেলেট করে দেবে, কিন্তু আমাদের এমন এক পজিশনে ডিএসকেলেট করা উচিত যে পাকিস্তান যদি ওদের টেররিস্ট মেকানিজম না ভাঙে, আমরা কিন্তু তাহলে তার 4 গুণ বেশি কিংবা অনেক গুণ বেশি তাদের সাথে আঘাত করা যায়। এবং এমনভাবে আঘাত করবো যে ওরা পরের বার যখন আমাদের নেগোসিয়েটিং টেবিলে আসবে, ওরা বাধ্য হবে নিজেদের টেরোরিজম মেকানিজমটা ভেঙে দিতে। আমি বারবার বলছি, পাকিস্তান ভেরি ক্লিয়ারলি স্টেটেড এম হচ্ছে ওদের যে টেরোরিজম মেকানিজম ওটাকেই রাখা, বিকজ দ্যাট ইজ আ লো কস্ট অপশন ফর পাকিস্তান একেবারেই। আর এইখান থেকে যতই করুক, আমরা যেভাবে আঘাত করব, যেটা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারও বললেন চট্টোপাধ্যায়, যে যত আপনারা হামলা করুন, হামলার চেষ্টা করুন, আমরা 4 গুণ মারব। যেমন ভাবে মেরেছি, জঙ্গি লঞ্চপ্যাড ব্যবহার করে হামলা করছিল পাক সেনা, বিএসএফ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাচ্ছিল পাক সেনা, আমরা তার যোগ্য জবাব দিয়েছি। কাশ্মীর থেকে সরাসরি চলে যাব, প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, আর মাত্র 4 ঘন্টা পর সন্ধে হবে। এই সন্ধে হতে হতেই আবার কি শেলিং শুরু হবে? আবার কি ওই জম্মুর বিভিন্ন জায়গায় সাইরেন বাজবে এবং আকাশে ড্রোন দেখা যাবে? এরকমটাই তো আশঙ্কা। একেবারে দেখো, আশঙ্কা কিন্তু সেরকমই রয়েছে। এবং গতকাল রাত থেকে আমরা যে ছবি দেখছি, গতকাল বিকেলের পর থেকেই দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল রাত 8টার পর থেকে সাইরেন বাজা শুরু হয় এবং সেই সাইরেন দফায় দফায় আজ বেলা পর্যন্ত বেজেছে। এখন ঘন্টাখানেক হলো সেই সাইরেন বাজা বন্ধ রয়েছে। মানুষজন অল্প কিছু বেরোতে শুরু করেছেন, প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিচ্ছেন, কারণ সন্ধে হওয়ার আগে তারা আবারও বাড়িতে ঢুকে যাবেন। কারণ এখনো পর্যন্ত জম্মুর ওপরে সেই আশঙ্কাটা রয়েছে। জম্মু শুধু নয়, জম্মু কাশ্মীর এবং পশ্চিমের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ওয়েস্টার্ন ফ্রন্টের সমস্ত রাজ্যেই কিন্তু সেই আশঙ্কা রয়েছে যে আবার রাত গেলে সেই সাইরেনের শব্দ এবং হামলা হতে পারে। যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জম্মু, সেখানকার বেশ কিছু জায়গায় কিন্তু হিট হয়েছে এবং সেখানে আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষ, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাহিনীও কিন্তু এই জম্মু সহ যে বিস্তীর্ণ রিজিয়ন রয়েছে সেখানে তারা প্রত্যাঘাত করেছে। লঞ্চ প্যাড
একেবারে এলওসি লাগোয়া যে সমস্ত জঙ্গি লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাড আমাদের বাহিনী ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবং একই সঙ্গে এর আগেই আমাদের ব্রিফিংয়েও যেটা জানানো হয়েছে যে পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানে এয়ার স্ট্রাইক করা হয়েছে এবং সেখানে মিসাইল হামলা করা হয়েছে তাদের ওয়েপনারির ওপরে। আমরা দেখেছি যে বিএসএফ তাদের 7 জন জঙ্গি অনুপ্রবেশ করতে যারা যাচ্ছিল তাদেরকে একেবারে শেষ করে দিয়েছে। আর্মি অমৃতসরের ক্যান্টনমেন্টের ওপর অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল আর্মড ড্রোন দিয়ে, সেই ড্রোনকেও একেবারে গুলি করে ইন্টারসেপ্ট করে নামিয়ে দেওয়া হয়েছে। ফলে একেবারে যেটুকু যে হামলা করার চেষ্টা পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছে সেই হামলা প্রতিহত করা এবং তার কয়েক গুণ বেশি হামলা এবং কয়েক গুণ বেশি ডেন্ট, কয়েক গুণ বেশি ক্ষতি কিন্তু এই মুহূর্তে ভারতের বাহিনী করছে। এবং একই সঙ্গে তোমাকে আরও একটা জিনিস আমি বলতে পারি, যেহেতু এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রমাগত শেলিং হচ্ছে, সাইরেন হচ্ছে এবং একেবারে পুরো ফিল করা যাচ্ছে, এখানকার মানুষও কিন্তু বলছেন যে তারা বাহিনীর পাশে রয়েছে, তারা বিশ্বাস করে রাখে বাহিনীর ওপর, তার কারণ তারা চায় যোগ্য উত্তর দিক বাহিনী এবং তাদের বিশ্বাস বাহিনী যেভাবে জবাব দিয়ে যাচ্ছে সেই জবাব তারা আগামী দিনেও দেবে পাকিস্তানকে, তাদের সমস্ত রকম বেয়াদপির জবাব দেবেই বাহিনী, সমস্ত রকম বেয়াদপির জবাব। এই যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায় বলছিলেন সাইরেন বাজবে, আমাদের জবাব দেব আমরা। আবার আজকে সন্ধ্যে থেকে হামলা করবেন, আমরা 4 গুণ 5 গুণ হামলা চালাবো, প্রত্যাঘাত হবে। সোফিয়া কুরেশি কি বললেন দেখুন। पाकिस्तान द्वारा सैन्य ठिकानों को जानबूझकर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशन, कमांड एंड कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक के सैन्य ठिकानों पर एयर लॉन्च सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। पसूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्यूनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित की। चिंता का विषय यह रहा कि पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतर्राष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया ताकि वे अपनी गतिविधियां छिपा सके। ऐसी चालों ने भारतीय वायु प्रतिरक्षा तंत्र को नागरिक सुरक्षा सुनिश्चित करते हुए अत्यधिक संयम के साथ कार्य करने के लिए विवश किया। সোফিয়া কুরেশি কি বললেন, এটা গতকাল থেকে আমরা জানতে পারছি পাকিস্তানের আকাশে অসামরিক বিমান, মানে যাত্রীদের নিয়ে যে বিমান যায় সেটা চালানো হচ্ছে। ভাবা যায় কতটা নৃশংস পাকিস্তান। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে যাব, যে এমন ভাবে আড়াল করার চেষ্টা করছে, এমন ভাবে মানে চক্রান্ত করছে, কৌশল তো নয়, এরা চক্রান্ত করছে যে অসামরিক বিমান চালাচ্ছে, যাতে অসামরিক বিমানে যদি কখনো ভারত হামলা করে তাহলে চিৎকার করবে পাকিস্তান, এই গেল 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 আন্তর্জাতিক ক্ষেত্রে। কি চক্রান্ত, কি ষড়যন্ত্র, কতটা নৃশংস পাকিস্তান। দেখো, একটা জিনিস বলে রাখা দরকার যে ওরা যে সিভিল এয়ারক্রাফটের আড়ালে ওদের নিজেদের ড্রোনসগুলো ওড়াচ্ছে এবং একই এয়ারফিল্ড ইউজ করছে যেখান থেকে সিভিল এয়ারক্রাফট নামা যাওয়া করছে, এটা কিন্তু একটা ছন্দ বলতে পারি আমি। আর এও বলতে পারি যে ওই সিভিল এয়ারক্রাফটের আড়াল থেকেই ওরা যখন ড্রোন কিংবা মিসাইল ক্ষেপণ করছে তখন আমাদের সেটা আইডেন্টিফাই করা এবং যাতে করে আমরা যখন মিসাইল ছুড়বো যাতে করে ওই সিভিল এয়ারক্রাফটের উপরে না যায় সেদিকে আমরা যথেষ্ট তৎপর এবং আমরা চেষ্টা করবো যাতে করে নিরীহ প্রাণরা মারা না যায়। কিন্তু এই জিনিসটা কিন্তু পাকিস্তানের এই যে চক্রান্ত, এটা যে খুবই খারাপ, ইট ইজ अगेंस्ट দ্য বেসিক ওয়ার প্রিন্সিপালস। আমরা যখন একটা জায়গা থেকে ড্রোনস কিংবা মিলিটারি হার্ডওয়্যার ওড়াচ্ছি
সেখানে যে সিভিল এয়ারক্রাফট থাকা উচিত না এবং সিভিল এয়ারক্রাফটের যে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা কিন্তু আমাদের বুঝে নেওয়া দরকার খুবই। পাকিস্তানের ক্ষেত্রে ইটস এ টেররিস্ট স্টেট, কিছুতেই আমরা কিছুতেই মানতে চাইবো না যে ওরা কোনো রকম নিয়ম কানুন মারবে। জঙ্গিস্তান, তাই তো আমরা বলছি জঙ্গিস্তান। পাকিস্তান টেররিস্ট স্টেট, জঙ্গিস্তান, তাই এরকম ভাবতে পারে, এরকম চক্রান্ত করতে পারে। কিন্তু ওয়ে আউটও কি খুঁজছে পাকিস্তান? এই যে ভারত পাল্টা বারবার প্রত্যাঘাত করছে, হামলা করছে ভারত এবং ক্ষতি হচ্ছে পাকিস্তানের বহু, এবার নাকি ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ভারতের বিক্রমে নতজানু পাক আলোচনা চাইছে, পিছু হটছে পাকিস্তান। আলোচনা চেয়ে দিল্লিকে প্রস্তাব পাকিস্তানের। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কি খবর আছে ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস এর সূত্রে? দেখো, একটা সূত্র মারফত খবর ছিল যে পাকিস্তানের তরফ থেকে একটা আবেদন করা হয়েছিল কথা বলার জন্য, যদিও কি বিষয় নিয়ে কথা বলা হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে তারা যদি চায় যে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের যে অবস্থা করে রেখেছে ভারত, যেভাবে তাদের কোমর ভেঙে দিয়েছে একের পর এক, তাদের সেনা ঘাঁটি, বিমান ঘাঁটি, সেগুলোতে ভারত কার্যত সেগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা যদি মনে করে যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ভারতের সাথে কথা বলবে, ভারত সেই পক্ষের দিকে যাবে না। ভারতের বক্তব্য পরিষ্কার, গত দুদিন আগেও বলা হয়েছিল এবং আজকে সকালবেলা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে পাকিস্তান বেছে বেছে ভারতের সাধারণ নাগরিকদের প্রতি হামলা চালাচ্ছে, আগেও চালিয়েছে। ভারত যখন বিভিন্ন তথ্য প্রমাণ সহ পাকিস্তানের সেনার সাথে জঙ্গিদের যোগাযোগের কথা বারবার ধরে বলেছে, সেগুলো বারবার ধরে অস্বীকার করেছে। ফলে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যে শুরু পাকিস্তান যখন করেছে তখন শেষটা ভারতই করবে। ফলে তারা কথা বলার মতো জায়গাতে থাকলেও দিল্লি এই মুহূর্তে হয়তো কথা বলার মতো জায়গাতে নেই। দিল্লি মনে করছে পাকিস্তানকে উচিত শিক্ষা এবং জবাব দেওয়ার এটাই সময়, এবং তার জন্যই যে ধরনের প্রতিরক্ষাজনিত এবং কূটনৈতিক যে চাপ তৈরি করতে এবং কৌশল অবলম্বন করতে সেটা ধরেই এগোচ্ছে হচ্ছে ভারত। বেশ, আমি ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে যাবো, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে যাবো যে আজকে সত্যি কি আলোচনার প্রস্তাব দিতে পারে পাকিস্তান ওয়ে আউট খোঁজার জন্য, এবং একই সাথে মিসাইল হামলা করবে, একই সাথে ড্রোন হামলা করবে, একই সাথে নিরীহ মানুষকে মারবে, আবার আলোচনার প্রস্তাব করবে, এই দুটো একসাথে চলতে পারে কি? ওকে, আমাদের প্রথমেই জেনে রাখা দরকার যে দুটো দেশেরই মাঝখানে উই হ্যাভ গট আ হটলাইন, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বোথ ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে একটা হটলাইন থাকে। সেই হটলাইনটা ব্যবহার করা হয় একে অপরকে জানাবার জন্য, যখন আমাদের কোনো এক্সারসাইজ চলে কিংবা যে কোনো। আজকের যে পরিস্থিতি, ওরা হটলাইনে এই জন্যই কথা বলতে চায় যে ডিএসকেলেশন মেথডে ওরা যেতে চায় এবং একসাথে টেবিলে বসতে চায়। আমার মন্তব্য হলো, যদি তুমি ডিএসকেলেশনে যেতে চাও কিংবা টেবিলে বসতে চাও, সবার আগে তো তোমাকে প্রথমে এগ্রি করতে হবে যে পাকিস্তানের যে টেরর মেকানিজম, যা নেটওয়ার্ক আছে, সেটাকে পুরো প্রথমেই ভাঙতে চাও। ওরা যদি প্রথমে বলে যে আমরা টেবিলে বসতে চাই এবং আমরা ডিএসকেলেশন করতে চাই, আমরা তো সবার আগে এই একই প্রশ্ন করবো, কি তুমি কি আজকের দিনে তোমার পুরো যে নেটওয়ার্ক রয়েছে, লস্করে তয়বা, জৈশ-এ মোহাম্মদ, হিজবুল মুজাহিদ, এই তোমাদের যেগুলো টেরর নেটওয়ার্ক, আর ইউ উইলিং টু ডিসম্যান্টেল দ্যাট? ভারতের পক্ষে কিন্তু একটাই প্রশ্ন করা উচিত পাকিস্তানকে, কি আর ইউ উইলিং টু ডিস্ট্রয় ইয়োর টেরর মেকানিজম, and are you willing to hand over those terrorists who are world over known as the worst terrorists in the world? একদম, সারা বিশ্বের জন্য ওরা সবচেয়ে খারাপ টেররিস্ট, এবং প্রচুর টেররিস্ট অ্যাটাক করেছে, টেররিস্ট প্ল্যান করেছে, এবং টেররিস্টদের পয়সা দিয়ে এবং টেররিস্টদের ব্রেন ওয়াশ করে টেররিস্ট তৈরি করছে। ইট ইজ আ টেরর হাব। পাকিস্তান যদি এই টেরর হাবকে যদি ভাঙতে না রাজি হয়, ভারতের ক্ষেত্রে নেগোশিয়েটিং টেবিল কিংবা ডিএসকেলেশন করা উচিত না। আমাদের এমন অবস্থায় ডিএসকেলেশন নেওয়া যাওয়া উচিত যে ওরা একই প্রশ্ন করবে, ইয়েস উই আর উইলিং টু ডিসম্যান্টেল দ্য টেররিজম। হাফিজ সঈদকে দাও, মাসুদ আজহারকে দাও, তারপরে আলোচনা চাও। হাফিজ সঈদ, মাসুদ আজহার, প্রত্যাঘাত চলবে যদি না দাও।